সন্ধ্যা। দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের সকল ছাত্রছাত্রীকে আজকের ক্লাসে স্বাগত জানাই। এর আগের দিনের ক্লাসে তোমাদের থিওরি পোর্শনের একদম প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম, যেখানে বহির্জাত প্রক্রিয়া, তার সংজ্ঞা এবং কার্যপ্রণালীর ওপর আলোচনা করেছিলাম। আজ আলোচনা করব বহির্জাত প্রক্রিয়ায় একটি এজেন্ট সম্পর্কে, সেটা হচ্ছে ভৌম জলের কার্য এবং তার দ্বারা সৃষ্ট ভূমিরূপের ওপর। তো প্রথমে আমরা দেখি ভৌম জল কাকে বলে, ভৌম জলের সংজ্ঞাটা কি। ভৌম ধরে নাও মাটি, ইংলিশে আছে গ্রাউন্ড ওয়াটার। তাহলে ভৌম জল বলতে অ্যাকচুয়ালি বোঝায় মাটির তলায় যে জল সঞ্চিত থাকে। ভূগর্ভে মাটি, রেগোলিত কিংবা শিলার রন্ধ্রে যে জল অবস্থান করে সেই জলকেই ভৌম জল বা উপপৃষ্ঠীয় জল বলে। এই ভৌম জলের উৎস কোথা থেকে আসে, যে জল কোথা থেকে এসে জমা হয়? বৃষ্টির জল এবং তুষার গলা জলই হচ্ছে ভৌম জলের প্রধান উৎস। যখন মাটিতে বৃষ্টির জল পড়ছে বা তুষার গলা জল বরফ পড়ছে, তখন সেই জল চুইয়ে যখন অভ্যন্তরে প্রবেশ করছে সেটাকে বলছে ভৌম জল। আচ্ছা, এই ভৌম জলের কিছু নিয়ন্ত্রক রয়েছে, যার উপর নির্ভর করে কোনো অঞ্চলে ভৌম জল কতটা পরিমাণে সঞ্চিত হবে। তো ভৌম জলের নিয়ন্ত্রকগুলি কি? প্রথম নিয়ন্ত্রক হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ ও স্থায়িত্ব। বৃষ্টিপাতের পরিমাণ আর বন্টনের প্রকৃতির উপরে নির্ভর করে ভৌম জলের পরিমাণ। যে অঞ্চলে বৃষ্টিপাত যত বেশি, সেই অঞ্চলে ভৌম জলের পরিমাণও তত বেশি হবে। আচ্ছা, এছাড়াও আরেকটি নিয়ন্ত্রক হচ্ছে শিলা বা মৃত্তিকার সচ্ছিদ্রতা ও প্রবেশ্যতা। শিলা বা মৃত্তিকা ছোট বড় নানা রকম কণা দিয়ে গঠিত হয়। এই কণাগুলো একে অপরের সাথে সংঘবদ্ধভাবে বিন্যস্ত থাকলেও এদের মধ্যে কিছু ফাঁক বা শূন্য স্থান থেকে যায়, যাকে বলে শিলারন্ধ্র। এই রন্ধ্রের মধ্য দিয়ে জলের চলাচল ক্ষমতাকেই বলা হয় শিলার প্রবেশ্যতা। যে শিলার প্রবেশ্যতা যত বেশি হয়, সেই শিলা তত বেশি পরিমাণে তার মধ্যে জল ধারণ করে রাখতে পারে। আচ্ছা, এর ভিত্তিতে শিলাকে দুভাগে ভাগ করা যায়, প্রবেশ্য শিলা এবং অপ্রবেশ্য শিলা। যেমন চুনা পাথর, বেলে পাথর, ডলোমাইট, এগুলো অনেক জল ধরে রাখতে পারে নিজের মধ্যে, এগুলো হচ্ছে প্রবেশ্য শিলা। কিন্তু কাদা পাথর হচ্ছে অপ্রবেশ্য শিলা, কারণ কাদা পাথরের মধ্যেকার রন্ধ্র অনেক কম। আচ্ছা, আরেকটি নিয়ন্ত্রক হচ্ছে ভূমির ঢাল। ভূমির ঢাল যত বেশি হবে, জল তত দ্রুত সেই ঢাল বরাবর গড়িয়ে বেরিয়ে যাবে, ফলে কম পরিমাণ জল মাটির মধ্যে প্রবেশ করবে। আর ভূমির ঢাল যত সমতল হবে, সেই অংশে ভৌম জলের পরিমাণ তত বেশি হবে। আচ্ছা, প্রবেশ্য ও অপ্রবেশ্য শিলার উপস্থিতি। আগেই বললাম শিলা দু প্রকার হয়, প্রবেশ্য এবং অপ্রবেশ্য। ধরো কোনো অঞ্চলে প্রথম লেয়ারে প্রবেশ্য শিলা আছে, তার ঠিক নিচে আছে অপ্রবেশ্য শিলা। তাহলে সেই প্রবেশ্য শিলার মধ্যে সঞ্চিত জল ওখানেই জমা হয়ে থাকবে, আর নিচে মানে অনেক অভ্যন্তরে চুইয়ে যেতে পারবে না, কারণ নিচে আছে অপ্রবেশ্য শিলা, সে বাধা দেবে। আচ্ছা, বাষ্পীভবন। বেশি উষ্ণ অঞ্চলে, যেখানে বাষ্পীভবনের পরিমাণ বেশি, সেই অঞ্চলে ভৌম জলের পরিমাণ কম হয়, কারণ জল বেশিরভাগ বাষ্পীভূত হয়ে যায়, বিশেষ করে মরুভূমি অঞ্চলে। আচ্ছা, আর ভূমি ব্যবহারের প্রকৃতি। যেসব ভূমিতে পশুপালন বেশি হয়, কৃষিকাজ বেশি হয়, সেখানে পশুদের পায়ের আঘাতে বা লাঙলের আঘাতে বা ট্রাক্টরের আঘাতে মাটি আলগা হয়ে যায়, ফলে সেই মাটির কণার মধ্যে ফাঁক বৃদ্ধি পায়, ফলে সেই মাটিতে ভৌম জল বেশি পরিমাণে সঞ্চিত থাকতে পারে। এই হচ্ছে ভৌম জলের নিয়ন্ত্রণ। এবার আসি ভৌম জলের প্রকারভেদ। ভৌম জলকে 4 ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগে আছে আবহিক জল বা মিটিওরিক ওয়াটার। সেটা কি? বায়ুমণ্ডলে ঘনীভূত জলীয় বাষ্প যখন তুষার, বৃষ্টি, শিশির ইত্যাদি রূপে ভূপৃষ্ঠে পতিত হয় এবং চুইয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করে জলের ভান্ডার গড়ে তোলে, সেটাকে বলে আবহিক জল। আরেক প্রকার ভৌম জল হচ্ছে সহজাত জল। আমরা জানি পাললিক শিলা সমুদ্র বা হ্রদের তলদেশে পলি জমে জমে তৈরি হয়। এই পলি যখন একটার পর একটা স্তর জমা হতে থাকে, তখন তার মধ্যে সমুদ্রের বা হ্রদের জল আবদ্ধ অবস্থায় থেকে যায়। এই শিলাস্তরের পলির মধ্যে জমে থাকা জলকেই বলছে সহজাত জল। আরেক প্রকার ভৌম জল হয় উৎসন্দ জল বা জুভেনাইল ওয়াটার। যখন আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয়, তখন যে ম্যাগমাটা বেরিয়ে আসে, সেই ম্যাগমার সাথে যে জল বা জলীয় বাষ্প নির্গত হয়, সেই জলটাকে বলে ম্যাগমা জল বা উৎসন্দ জল। আর হচ্ছে মহাসাগরীয় জল।
উপকূল অঞ্চলে যেখানে মহাসাগরের জল উপকূলের শিলাতে এসে আঘাত করছে, সেই জল অনেক সময় শিলার মধ্য দিয়ে অনুসৃত হয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করে, একেই বলছে মহাসাগরীয় জল। এই হচ্ছে ভৌম জলের প্রকারভেদ। এবার আসি ভৌম জলের স্তর বিন্যাস। ভূ অভ্যন্তরে কিভাবে ভৌম জলগুলো স্তরে স্তরে মানে কিভাবে তার ভৌম জলের স্তরটা গড়ে ওঠে সে সম্পর্কে। আচ্ছা, এই বিষয়ে তোমাদের প্রথমেই জানতে হবে অ্যাকুইফার সম্পর্কে। ভৌম জল বা উপপৃষ্ঠীয় জল আমরা আগেই জানলাম যে মাটি বা শিলার রন্ধ্রে অবস্থান করে। একমাত্র প্রবেশ্য শিলার মধ্য দিয়েই এই স্তর কিন্তু অভিকর্ষজ টানের নিচের দিকে প্রবাহিত হয়ে অপ্রবেশ্য শিলা পর্যন্ত সেটা চলে যায়। আচ্ছা, এই প্রবেশ্য শিলাস্তরের ওপর থেকে নিচ পর্যন্ত সমগ্র অংশ জুড়েই তৈরি হয় অ্যাকুইফার বা ভৌম জলস্তর। এই অ্যাকুইফার শব্দটি এসেছে ল্যাটিন ভাষায় অ্যাকুই অর্থাৎ অ্যাকোয়া মানে জল, আর ফার্ট মানে হচ্ছে ফেরে অর্থাৎ বহনকারী, অর্থাৎ জল বহনকারী স্তরকেই বলে অ্যাকুইফার। যে ভূতাত্ত্বিক স্তরের মধ্য দিয়ে জল প্রবাহিত, খরিত এবং পরিপূরিত হয় তাকেই বলছে অ্যাকুইফার। ভূ অভ্যন্তরে প্রবেশ্য শিলাস্তর বা অ্যাকুইফার ব্যতীত ভৌম জল কিন্তু সৃষ্টি হতে পারে না। এই অ্যাকুইফার দুরকম হয়, মুক্ত অ্যাকুইফার আর আবদ্ধ অ্যাকুইফার। মুক্ত অ্যাকুইফার কি? দেখো এই ছবিটার দিকে তাকাও। এই ছবিতে আমরা যে অর্ধচন্দ্রাকার একটা ভূতাত্ত্বিক গঠন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা অ্যাকুইফারের ছবি। আচ্ছা, ব্রাউন কালারের যে দুটো শিলাস্তর দেখতে পাচ্ছ সেটা সেই শিলাস্তর দুটো হচ্ছে অপ্রবেশ্য শিলাস্তর, আর মাঝখানে নীল অংশটা হচ্ছে প্রবেশ্য শিলাস্তর যেখানে জল জমে থাকতে পারে। মুক্ত অ্যাকুইফারের ক্ষেত্রে কি হয়? প্রথম লেয়ারে থাকে নিচে অপ্রবেশ্য শিলাস্তর, তার উপরে থাকে প্রবেশ্য শিলাস্তর। এই ধরনের অ্যাকুইফারকেই বলছে মুক্ত অ্যাকুইফার। এর উপরে যে জলের স্তরটা তৈরি হচ্ছে সেটা মুক্ত অবস্থায় থাকে। আর আবদ্ধ অ্যাকুইফার ঠিক উল্টো, উপর এবং নিচে দুটো অপ্রবেশ্য শিলার মাঝখানে প্রবেশ্য শিলায় যে জল সঞ্চিত হয়ে থাকছে সেই অ্যাকুইফারকে বলছে আবদ্ধ অ্যাকুইফার। আবদ্ধ অ্যাকুইফারে দেখো জলতল স্বাধীন অবস্থায় থাকে না, উপর এবং নিচে প্রচন্ড চাপের মধ্যে থাকে। ফলে এই আবদ্ধ অ্যাকুইফারের জলচাপ তল ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থান করে, যেহেতু প্রচন্ড চাপের মধ্যে জল থাকে বলে। আচ্ছা, তাহলে এই মুক্ত অ্যাকুইফার আর আবদ্ধ অ্যাকুইফারের মধ্যে পার্থক্য করা যেতে পারে। বইতেই পার্থক্যটা সুন্দর করে টেবিল করে দেওয়া আছে, এটা ভালো করে পড়ে রাখবে। আচ্ছা, এইবার আসি অ্যাকুইফারের মধ্যে ভৌম জলের স্তর বিন্যাস। আচ্ছা, অ্যাকুইফারের মধ্যে ভৌম জল সম্পৃক্ত আর অসম্পৃক্ত এই দুই প্রকার স্তর সৃষ্টি করে। সম্পৃক্ত স্তরকে আবার দুভাগে ভাগ করা যায়, ফ্রিয়াটিক জলস্তর এবং ভাদস জলস্তর। সম্পৃক্ত স্তর মানে যে মৃত্তিকার অভ্যন্তরে মানে ভূপৃষ্ঠের অভ্যন্তরে মৃত্তিকার যে স্তর জল দ্বারা সম্পৃক্ত হয় সেটাই সম্পৃক্ত স্তর। একে দুভাগে ভাগ করছে, ফ্রিয়াটিক স্তর এবং ভাদস স্তর। ফ্রিয়াটিক স্তরটা কি? ভূ অভ্যন্তরে শিলা ও মৃত্তিকার যে অংশ জল দ্বারা সম্পৃক্ত অবস্থায় থাকে তাকে ফ্রিয়াটিক জলস্তর বলে। এই স্তর ভূপৃষ্ঠ থেকে একদম নিচের দিকে অপ্রবেশ্য শিলাস্তর পর্যন্ত বিস্তৃত। এই ফ্রিয়াটিক স্তরে দেখো ছবিটা, ওপরটা ধরে নাও ভূপৃষ্ঠ, আর একদম নিচে রয়েছে অপ্রবেশ্য শিলা। এই ভূপৃষ্ঠ থেকে নিচে অপ্রবেশ্য শিলা পর্যন্ত এই যে স্তরটা, একে দুভাগে ভাগ করছে, ফ্রিয়াটিক জলস্তর আর হচ্ছে ভাদস জলস্তর। ফ্রিয়াটিক স্তর হচ্ছে ভূ অভ্যন্তরে যে স্তর জল দ্বারা সম্পৃক্ত অবস্থায় থাকে। এই স্তরের যে উপরের অংশ, এই অংশটাকে বলে ভৌম জলপীঠ বা ভৌম জলস্তর। এই জলপীঠ সবসময় যে অনুভূমিকভাবে অবস্থান করবে তা কিন্তু নয়, ভূপ্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে কখনো এটা উত্তল ভাবে কখনো অবতল ভাবে অবস্থান করে থাকে। এই জলপীঠকে আবার দুভাগে ভাগ করা যায়। কখনো দেখা যায় যে একটা ফিক্সড বা পার্মানেন্ট জলপীঠ থাকে যার নিচে জল সারা বছরই জমে থাকে, তাকে বলছে স্থায়ী সম্পৃক্ত স্তর। আবার বর্ষাকালে যখন বৃষ্টিপাত বেশি হয় তখন দেখা যায় জলপীঠ আগের থেকে আরো উপর দিকে উঠে গেছে, আবার শুষ্ক ঋতুতে জলপীঠ নিচের দিকে নেমে যায়। এই ওঠানামা সীমার মধ্যবর্তী অংশটাকে বলে সাময়িক সম্পৃক্ত স্তর। অর্থাৎ ফ্রিয়াটিক স্তরকে আবার দুভাগে ভাগ করা যায়, স্থায়ী সম্পৃক্ত স্তর এবং সাময়িক সম্পৃক্ত স্তর। যে সমস্ত নলকূপ বা টিউবওয়েলের তলার পাইপটা স্থায়ী সম্পৃক্ত স্তর
থাকে সেই সব কূপ থেকে সারা বছরই জল পাওয়া যায়। আর যে সব কূপের গভীরতা কম সেসব কূপে দেখবে শুষ্ক ঋতুতে জল পাওয়ার সমস্যা হয়। আচ্ছা, এইবার আসি ভাদস্তর। ভাদস্তরটা কি? দেখো ছবিতে, এটা হচ্ছে ভাদস্তর। ভূপৃষ্ঠ থেকে জলপীঠ পর্যন্ত মৃত্তিকার যে স্তর কখনো জল দ্বারা সম্পৃক্ত হয় না, কিন্তু জল ওই স্তরের মধ্য দিয়ে চলাচল করে, সেই স্তরটাকেই বলছে ভাদস্তর। এই ভাদস্তরকে 3 ভাগে ভাগ করা হয়: মৃত্তিকা জলস্তর, কৈশিক স্তর আর মৃত্তিকার বায়ুস্তর। মৃত্তিকা জলস্তর কি? এইটা হচ্ছে ভূপৃষ্ঠ। তাহলে ভূপৃষ্ঠের ওপর আমরা জানি গাছপালা বা উদ্ভিদ জন্মায়। গাছের শিকড় ভূ অভ্যন্তরে যতটা পর্যন্ত বিস্তৃত থাকে সেই স্তরটা হচ্ছে মৃত্তিকা জলস্তর। আচ্ছা, কৈশিক স্তরটা কি? জলপীঠ থেকে, জলপীঠের ঠিক ওপরে মাটির কণাগুলো একে অপরের সাথে সরু সরু নল দ্বারা যুক্ত থাকে, চুলের থেকেও সরু। এই নলগুলোকে বলা হয় কৈশিক নল। এর দ্বারা জলপীঠ থেকে জল ওপর দিকে উঠে আসে, যাতে গাছ সেই জল শোষণ করতে পারে। এই স্তরটাকে বলে কৈশিক স্তর। আর এই দুটোর মধ্যবর্তী, মৃত্তিকা জলস্তর আর কৈশিক স্তরের মধ্যবর্তী অংশটা হচ্ছে মৃত্তিকা বায়ুস্তর, যেখানে মৃত্তিকার কণাগুলোর মধ্যে ফাঁক বেশি থাকার জন্য মধ্যবর্তী অংশে বায়ু থাকে এবং জল ওই স্তরের মধ্যে দিয়ে চলাচল করতে পারে। এইভাবে ভাদস্তরকে 3 ভাগে ভাগ করা যায়। আচ্ছা, এবার আসি প্রস্রবণ কাকে বলে। প্রস্রবণ বা স্প্রিং প্রাকৃতিক উপায়ে কোনো একটি বিশেষ পথ ধরে ভৌম জলের কেন্দ্রীভূত ক্ষরণ যখন প্রবহমান জলের স্রোত রূপে ভূপৃষ্ঠে প্রকাশিত হয়, তাকেই বলছে প্রস্রবণ। মাটির তলায় যে জলটা জমে থাকে, যাকে আমরা ভৌম জল বলছি, সেই জল যখন ভূপৃষ্ঠের কোনো একটা অংশ ধরে বা পথ ধরে বাইরে বেরিয়ে আসছে, সেই অংশটাকে বলছে প্রস্রবণ। অনেক সময় দেখা যায় একাধিক প্রস্রবণ একই সরলরেখা বরাবর বা রেখা বরাবর অবস্থান করে, তাকে বলে প্রস্রবণ রেখা। আচ্ছা, প্রস্রবণের শ্রেণী বিভাগ। ভূতত্ত্ববিদ ব্রায়ান প্রস্রবণকে প্রধান 2 ভাগে ভাগ করেন: অভিকর্ষজ প্রস্রবণ এবং অভিকর্ষজ প্রস্রবণ। অভিকর্ষজ প্রস্রবণের আবার বেশ কিছু ভাগ রয়েছে। প্রথমে আসি অবনত জলপীঠ প্রস্রবণ। যেখানে জলপীঠ ভূপৃষ্ঠকে ছেদ করে, সেখানে যে প্রস্রবণ সৃষ্টি হয় সেটা হচ্ছে অবনত জলপীঠ প্রস্রবণ, যেমন ঝাড়খণ্ডের চাইবাসা। আচ্ছা, সংযোগ প্রস্রবণ। আচ্ছা, এখানে দেখো অবনত জলপীঠ প্রস্রবণের ছবিটা। এই হচ্ছে ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ আর জলপীঠ, এটা জলপীঠ আর ভূপৃষ্ঠ, তাদের যে সংযোগ স্তর সেখান দিয়ে জল বেরিয়ে আসছে। এরপর আছে চ্যুতি প্রস্রবণ। চ্যুতির ফলে যখন প্রবেশ্য শিলাস্তর অপ্রবেশ্য শিলাস্তর দ্বারা আবদ্ধ হয়ে যাচ্ছে, তখন প্রবেশ্য শিলাস্তর চ্যুতিতল বরাবর, এই যে জলটা যে সঞ্চিত করে রাখছে চ্যুতিতল বরাবর, সেই জল যখন বাইরে বেরিয়ে আসছে তখনই সেখানে তৈরি হচ্ছে চ্যুতি প্রস্রবণ। চ্যুতিতল বরাবর যখন প্রস্রবণ সৃষ্টি হচ্ছে। ডাইক প্রস্রবণ আমরা জানি ভূ অভ্যন্তরে লম্বালম্বিভাবে বা উল্লম্বভাবে ম্যাগমা জমে তৈরি হয় ডাইক। এই ডাইক আর ভূপৃষ্ঠের যে সংযোগ স্থল, সেখান থেকে যখন ভূ অভ্যন্তরে জল বেরিয়ে আসে তাকে বলছে ডাইক প্রস্রবণ। এছাড়াও রয়েছে বকলুসিয়ান প্রস্রবণ, যেটা চুনাপাথর অঞ্চলে দেখতে পাওয়া যায়। চুনাপাথর যখন অ্যাসিডের দ্বারা দ্রবীভূত হয়ে যায় তখন সেখানে তৈরি হয় বিভিন্ন আকৃতির ফাটল। সেই ফাটল দিয়ে বৃষ্টির জল ভূ অভ্যন্তরে প্রবেশ করে, ফাটলের মধ্যে জমা হয়ে থাকে। এক সময় দেখা যায় যে সেখানে জলের চাপ বৃদ্ধি পেলে চুনাপাথর স্তরের পাদমূল থেকে জল প্রচন্ড ফোর্সে বাইরে বেরিয়ে আসছে, একেই বলছে ভোকলুসিয়ান প্রস্রবণ। এই ভোকলুসিয়ান নামটা এসেছে ফ্রান্সের রোন উপত্যকার ফন্টেন দা ভোকলুস এই নামটা থেকে। ভারতের কেম্পটি জলপ্রপাত, মুসৌরির কেম্পটি জলপ্রপাতের উৎসস্থলটি এই ভোকলুসিয়ান প্রস্রবণ। আচ্ছা, এছাড়া আছে বিদার ও সন্ধি প্রস্রবণ। গ্রানাইট বা ব্যাসল্টের মতো বৃহদাকার আগ্নেয় শিলায় অসংখ্য সন্ধিস্থল বা জয়েন্ট বা বিদার বা ফিশার দেখতে পাওয়া যায়। এই ফাটল বরাবর বৃষ্টির জল শিলার মধ্যে প্রবেশ করে, আবার এক সময় দেখা যায় সেই সন্ধিস্থল দিয়েই জল আবার আপনা আপনি বাইরে বেরিয়ে আসছে, তখনই তৈরি হয় বিদার প্রস্রবণ, যেমন অমরকণ্টকের সোনপুরা প্রস্রবণ এর উদাহরণ। এরপর আসি অভিকর্ষজ প্রস্রবণের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আর্টেজীয় প্রস্রবণ। অধোভঙ্গ
ঊর্ধ্বভঙ্গ, তোমরা একাদশ শ্রেণীতে ভাঁজ পড়েছিলে, ভাঁজের দুটো ভাগ ছিল, ঊর্ধ্বভঙ্গ অধোভঙ্গ। অধোভঙ্গ অংশে কি হয়, এরকম অধোভঙ্গ জাতীয় শিলার স্তরে দুটো অপ্রবেশ্য শিলার মধ্যে যখন একটা প্রবেশ্য শিলাস্তর অবস্থান করে এবং সেই প্রবেশ্য শিলার দুটো প্রান্ত যখন ভূপৃষ্ঠে উন্মুক্ত থাকে, সেখানে বৃষ্টিপাত হলে জল এই স্তরে সঞ্চিত হয়ে থাকে, কিন্তু উপরেও অপ্রবেশ্য শিলা, নিচেও অপ্রবেশ্য শিলা, ফলে সেই জল কিন্তু বাইরে বেরোতে পারে না, প্রচন্ড চাপের মধ্যে থাকে। প্রেসার এতটাই বেশি হয় যে জলচাপ তল ভূপৃষ্ঠ থেকে অনেক ঊর্ধ্বে অবস্থান করে, ফলে অপ্রবেশ্য শিলার মধ্যে যদি যখনই কোনো ফাটল বা ফাঁক তৈরি হয়, জল আপনা আপনি ফোয়ারার মতো বাইরে বেরিয়ে আসে। এই গঠনটাকেই বলে আর্টেজীয় গঠন, আর্টেজীয় স্তর, এবং প্রস্থবনটার নাম হচ্ছে আর্টেজীয় প্রস্থবন। আচ্ছা, যেখানে প্রস্থবন সৃষ্টি হচ্ছে সেখানে বৃষ্টিপাত হোক বা না হোক, প্রবেশ্য শিলার দুই প্রান্ত ভূপৃষ্ঠে উন্মুক্ত থাকলে এবং সেখানে বৃষ্টি হলে কিন্তু সেই জল পুরো স্তরেই সঞ্চিত হয়ে থাকবে। আচ্ছা, এই ফ্রান্সের আর্টোয়েস প্রদেশে প্রথম এই কূপ খনন করা হয় বলে নাম হয়েছে আর্টেজীয় কূপ। আমাদের দেশেও দেখতে পাওয়া যায়, যেমন গুজরাটের আহমেদাবাদ জেলার বীরগাঁও নামক স্থানে বড় আর্টেজীয় কূপ খনন করা হয়েছে। মেদিনীপুর জেলায় দেখতে পাওয়া যায়, বীরভূমের বক্রেশ্বরে রয়েছে, উড়িষ্যার বালেশ্বরে রয়েছে। এছাড়া অস্ট্রেলিয়ার মতো শুষ্ক দেশে এই আর্টেজীয় কূপের প্রস্থবন থেকে জলের সাহায্যে চাষাবাদ করা হয়। আচ্ছা, এবার আসি প্রস্থবনের আরেক প্রকার শ্রেণী বিভাগ, সেটা হচ্ছে জলের উষ্ণতার তারতম্য অনুযায়ী। প্রস্থবন থেকে যে জলটা নির্গত হচ্ছে তার উষ্ণতার বিচারে একে আবার দুভাগে ভাগ করা যায়, উষ্ণ প্রস্থবন এবং শীতল প্রস্থবন। এই উষ্ণ প্রস্থবনের মধ্যে একটা বিশেষ টাইপ হচ্ছে গিজার। গিজার হচ্ছে এক ধরনের বিশেষ উষ্ণ প্রস্থবন, যেখান থেকে জল ও বাষ্প ফোয়ারার মতো নির্দিষ্ট সময় অন্তর অন্তর নির্গত হয়, একেই বলে গিজার। ভারতবর্ষে কোনো গিজারের উদাহরণ পাবে না। আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের ওল্ড ফেথফুল গিজারটি উল্লেখযোগ্য গিজারের উদাহরণ। তা এগুলো কোথায় দেখা যায়? সাধারণত সক্রিয় আগ্নেয়গিরি বা সদ্য মৃত বা সুপ্ত আগ্নেয়গিরি অঞ্চলে, যেখানে ভূপৃষ্ঠের খুব অল্প গভীরতাতেই উষ্ণতা খুব বেশি থাকে, সেখানকার যে ভৌম জল জমা থাকছে সেই জল খুব তাড়াতাড়ি উষ্ণ হয়ে যায়, যেহেতু সেটা আগ্নেয়গিরি অঞ্চল, যেহেতু সেখানে খুব অল্প নিচেই ম্যাগমা চেম্বার রয়েছে। বিশেষ করে সেই জল যদি ম্যাগমা চেম্বার পর্যন্ত পৌঁছে যায়, তাহলে সেই জল ফুটতে শুরু করে, বাষ্পে পরিণত হয়। এবার জল যখন জলীয় বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে, তখন ভূ অভ্যন্তরে মাটির কণার মধ্যে যে বায়ু থাকে, সেই বায়ুর স্থানটা দখল করছে জলীয় বাষ্প, ফলে সেখানে চাপ বেড়ে যায়। ভূ অভ্যন্তরে এই যে আবদ্ধ বায়ুর মধ্যে জলীয় বাষ্প ঢুকে পড়ার ফলে যে চাপটা বৃদ্ধি পাচ্ছে, সেই চাপ যখন বাইরের বায়ুমণ্ডলের চাপকে ছাড়িয়ে যায় বা একটা সংকট সীমা অতিক্রম করে যায়, তখন উপরের গহ্বরের কোনো খোলা মুখ পেলে সেই জল ফোর্সে বেরিয়ে আসে গরম জল। যতক্ষণ না সেই চাপ বাইরের চাপের বায়ু চাপের সাথে সমান হচ্ছে, ততক্ষণ জল নির্গত হতে থাকে। এরপর কিছুক্ষণ পর আবার শান্ত অবস্থা বিরাজ করে, আবার সেখানে জল অভ্যন্তরে গরম হতে থাকে, ফুটতে থাকে, জলীয় বাষ্প জমা হতে থাকে, আবার চাপ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আবার কিছুক্ষণ পর জল নির্গত হয়। এইভাবে দেখা যায় গিজারে কয়েক মিনিট বা কয়েক ঘন্টা অন্তর জল সশব্দে ফোয়ারার মতো বা স্তম্ভের আকারে বাইরে বেরিয়ে আসে। আচ্ছা, শীতল প্রস্থবন কি? যখন প্রস্থবন থেকে নির্গত জলের উষ্ণতা অনেক কম থাকে, সেটা শীতল প্রস্থবন। যেমন ভারতের দেরাদুনের সহস্রধারা একটি অবিরাম শীতল প্রস্থবনের উদাহরণ। এই গেল প্রস্থবন সংজ্ঞা এবং শ্রেণী বিভাগ, ভালো করে পড়বে। এবার আসি মানব জীবনে ভৌম জলের কি প্রভাব। ভৌম জল আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পানীয় হিসাবে ব্যবহার করি, মানে পানীয় জল প্রস্তুতিতে। শীত প্রধান অঞ্চলে ঘর গরম রাখতে উষ্ণ প্রস্থবন দিয়ে ঘর, সেই জল দিয়ে ঘর গরম রাখতে। এছাড়া ভৌম জলে অনেক খনিজ পদার্থ মিশ্রিত থাকে, ফলে সেই দিয়ে মিনারেল ওয়াটার তৈরি হয়। এছাড়াও নরম পানীয় সফট ড্রিঙ্কস তৈরিতে কাজে লাগে। মরুভূমিতে মরুদ্যান তৈরি হয় ভৌম জলের দ্বারা। শুষ্ক অঞ্চলে পশুপালনে জলের যোগান দিতে বা কৃষিকার্য জলের যোগান দিতে, যেমন দেখলাম অস্ট্রেলিয়ায় আর্টেজীয় কূপের সাহায্যে জলসেচ করা হয়। আচ্ছা, উষ্ণ প্রস্থবনে জলের যে উষ্ণতা, যে তাপ, তার দ্বারা বিদ্যুৎ উৎপাদন করতে এবং জনবসতি স্থাপনে ভৌম জল মানব জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকে ক্লাস এই পর্যন্তই থাকলো। এর পরের ক্লাসে আমরা
কার্যের দ্বারা কিভাবে একটি বিশেষ ধরনের ভূমিরূপ গড়ে ওঠে যাকে বলে কার্স্ট ভূমিরূপ, তা পরের ক্লাসে আলোচনা করব। যতদূর পড়ালাম তোমরা থিওরি বইটা তত পর্যন্ত ভালো করে পড়ে রাখবে, কার্স্ট ভূমিরূপের আগে পর্যন্ত। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই